ওবিসি সংরক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় এই সংরক্ষণটাকে নিয়ে কার্যত ছেলে খেলা করেছে। এটা আমি বলছি না বা আমরা বলছি না, এটা কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলায় যারা এই মামলাটি রুজু করেছিলেন তাদের বক্তব্যের নির্যাস ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার 2012 সাল থেকে যে কায়দায় পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সংরক্ষণের আওতায় কার্যত রাজ্যের মুসলিম জনসংখ্যার 97% নিয়ে চলে এসেছিলেন, তা আসলে ঘুরিয়ে সাম্প্রদায়িক সংরক্ষণ অর্থাৎ একটি সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনবার জন্য এমন একটি আইন চালু করা হয়েছিল, এমন পদ্ধতি চালু করা হয়েছিল। যেহেতু এদেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কোনো উপায় নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পিছনের দরজা দিয়ে এই সংরক্ষণ চালু করেছিল। কিন্তু সংবিধানকে অবমাননা করে না মেনে ঘুরিয়ে অন্য পথ দিয়েও যদি কেউ লঙ্ঘন করেন তাহলে একদিন না একদিন তার সাজা পেতেই। সে সাজা এ রাজ্যের সরকার পেল নাকি যে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর মানুষ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের কার্যত রক্ষাকর্তা মনে করে এবং তাদের কথা বিশ্বাস করে সেই 2008 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে 2023 সালের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত ভোট দিয়ে এলেন। 2024-এ তারা কি করেছেন জানি না, কারণ সেটা বোঝা যাবে 4 জুন। তারা কি আসলে প্রতারিত হলেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কি জেনে বুঝেই এমন সংরক্ষণ চালু করেছিল যে একদিন এটা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রায়ে নাকচ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, সেদিন কি আর দেওয়ার কিছু থাকবে না, বরং সেদিনকে এই গোটা দায়টাই আদালতের ঘাড়ে দিয়ে দেওয়া যাবে? নাকি গায়ের জোরে চালু করেছিলেন, সারা জীবন এটা এভাবেই চলতে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়া বলছে গায়ের জোর। ঠিক যেভাবে জবরদখলকারীরা অন্যের জমিতে বসে থাকেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এলেও উঠতে চান না, সামনে বুলডোজার পুলিশ যাই দেখুন না কেন, অনেকটা সে কায়দায় মমতা বলেছেন ও কোর্টের রায় যা আছে আছে থাক, আমরা এভাবেই চালিয়ে যাব। স্বাধীন গণতান্ত্রিক দেশে সাংবিধানিক পদ্ধতি মেনে চলা, সংবিধান মেনে চলা একটা সরকার, তার মুখ্যমন্ত্রী যা কোনোদিন বলতে পারেন না, যা বলাটা কার্যত আদালতের অবমাননা। রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে যেতে পারেন, তার উপায় দেশের সংবিধান দিয়েছে, তার সুযোগও দিয়েছে। কিন্তু এই রায়টায় পছন্দ হয়নি আমার, তাই এটাকে বিজেপির রায় বলবে। এ রায়টা পছন্দ হয়নি কিন্তু উচ্চতর আদালতে যাব না, অথচ রায়টাও মানব না, এমন কোনো অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি। তিনি এ রাজ্যের 42টা আসনে জিতলেও লোকসভার ভোটে, তিনি এ রাজ্যের বিধানসভার ভোটে 293-94টা আসনে জিতলেও এই অধিকার তিনি পেতে পারেন না, এই অধিকার তাকে কেউ দেয়। মানুষের ভোট পেলে মাথা কিনে নেওয়া যায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সরকার কার্যত এ রাজ্যে যাদের সংরক্ষণটা পাওয়ার কথা তাদের কাছ থেকে কিনেও নয়, কোনো মূল্য দেননি, বিনামূল্যে কার্যত কেড়ে নিয়েছিল। এবার কি সেটা ফিরিয়ে দেওয়ার পালা? মানে ফিরিয়ে তো কোর্ট দিয়েছে, চান বা না চান মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিতে হবে বুঝেই কি মমতা এতটা আগ্রাসী, এতটা ভয় পাচ্ছে? তৃণমূলের প্রাণ ভোমরাটা কি এই সংরক্ষণে লুকিয়েছিল? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। আমি এই কাজটা অন্যভাবে অনেক দিন আগে করে দিয়েছি। 10 বছর আগে ওবিসি রিজার্ভেশন 17% বাংলায় হয়েছে, আজ থেকে 10 বছর আগে। মমতার এই সংরক্ষণেই আদতে কোপ। সংবিধান আইন কানুনের পরোয়া না করে ভোটের ভেট ছড়িয়েছেন অকাতরে। एक्चुअली मेरे को मालूम नहीं है कितना तक, लेकिन वही कोशिश स्कॉलरशिप हम दे रहा है। पहले सेंट्रल गवर्नमेंट देते थे,
এবার বুমেরাঙের পালা। আর কে না জানে, দেওয়ালে পিঠ ঠেকলে মমতা আরো মরিয়া হন। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না, ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। মমতা মন্ত্র তো একটাই, ভোটের আমি ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা। সেই ভোটেই ভাটা প্রবল, তাই কি এবার গাজোয়ারি? 2010 के बाद से जारी सारे ओबीसी सर्टिफिकेट कैंसिल कर दिया है, क्योंकि पश्चिम बंगाल की सरकार ने अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए। ये तुष्टीकरण की सनक हर हद पार कर रही है। ওবিসি সংরক্ষণের নামে কার্যত মুসলিম সংরক্ষণ কি মমতার মুসলিম ভোট ব্যাংকের প্রাণভোমরা? প্রাণভোমরায় হাত পড়তেই শ্বাস উঠছে তৃণমূলের। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। রিপাবলিক বাংলা। আর ঠিক এখান থেকে আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আমি আজকের বিতর্ক শুরু করব, আমার সেই প্রশ্ন শুরুতেই রাখছি, বলা ভালো ছুটছি। আমার আজকের প্রথম অগ্নিবাণ, সংরক্ষণ বাতিলে কি অরক্ষিত হয়ে পড়েছে তৃণমূল? অন্য কেউ না, একেবারে তৃণমূল কংগ্রেস কি অরক্ষিত? সংরক্ষণ আসলে কাউকে রক্ষা করবার জন্য দেওয়া হয়, সংরক্ষিত করবার জন্য দেওয়া হয়, কিন্তু কোথাও কি তৃণমূল কংগ্রেসই অরক্ষিত হয়ে পড়ল? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, একে একে তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আমার একেবারে বাঁ দিক থেকে রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল সমর্থক মণিশঙ্কর বাবু। আমার সঙ্গে রয়েছেন আরেক বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্ত বাবুরা এই মামলাটি লড়েছেন, অর্থাৎ যে সংরক্ষণ বাতিল হয়েছে কালকে, সেই সংরক্ষণ বলা ভালো সেই বেআইনি সংরক্ষণ বাতিল করবার জন্যই লড়েছেন তারা কোর্টে। আমার ঠিক ডান দিকে রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র। আমার একেবারে ডান দিকে রয়েছেন চার্লস নন্দী, বিজেপির মাইনরিটি মোর্চা বা সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি। আমি শুরু করব সুদীপ্তবাবু আজকে আপনার কাছ থেকে। আমার একটু বোঝার দরকার, যা ভেবেছি, যা বলেছি, সেই জায়গা থেকে এবং আইনের জায়গা থেকে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ঠিক কতটা বেআইনি করে বসেছিল এই সংরক্ষণের নাম? দেখুন, সংরক্ষণ আমাদের সংবিধান অধিকার দিচ্ছে যে সংরক্ষণ করা যাবে, কিন্তু কিভাবে করা যাবে, কারা সংরক্ষিত হবে, সেইটার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এই যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস, এই ব্যাকওয়ার্ড ক্লাসের সংরক্ষণের জন্য 1993 সালে একটা আইন প্রণয়ন হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993। সেই আইন অনুযায়ী কমিশনকে আগে একটা নোটিফিকেশন দিতে হবে, দিয়ে বলতে হবে যে আবেদন করুন কারা এই সংরক্ষণ চাইছেন। এবার ধরুন আমরা এখানে যারা সবাই আছি, আমরা আবেদন করলাম যে আমরা ব্যাকওয়ার্ড ক্লাস, আমাদের সংরক্ষণ দেওয়া হোক। শুধু আবেদনের ভিত্তিতেই হবে না, কমিশন সেই আবেদন পেয়ে ডেটা কালেক্ট করবে, কমিশন সার্ভে করবে, কমিশন নিজস্ব তদন্ত করবে। তদন্ত করে ঠিক করলো, ধরুন আজকে আমি, আপনি আর দেবজিৎ দাকে বলা হলো যে আমরা তিনজন ব্যাকওয়ার্ড, সেটাকে নোটিফাই করবে। করার পরে যারা হলো না বা যারা ধরুন আবেদনও করেনি, ধরুন অনিন্দ্যদা অবজেকশন দিতে পারে যে আমি মনে করছি যে সুদীপ্ত বা দেবজিৎ দা ব্যাকওয়ার্ড না, সেই অবজেকশন কনসিডার হবে। কনসিডার হয়ে তারপরে যে নোটিফাই করবে যে আমরা সব কিছু বিচার করে ঠিক করলাম যে দেবজিৎ দা আর সুদীপ্ত হচ্ছে ব্যাকওয়ার্ড। তারপরে সেটা যাবে রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার সেটা বিধানসভায় পাশ করে তারপর গেজেট করে বলবে যে এরা হলো ব্যাকওয়ার্ড। কিন্তু এই হলো প্রসিডিউর, এটা কিন্তু দুদিনের ব্যাপার না। কিন্তু আমরা দেখলাম কি 1 বছরের মধ্যেও না, 6 মাসের মধ্যে সব কমপ্লিট। কি করে কমপ্লিট? কারণ রাজ্য সরকার মনে করলো যে আমি 4টে কমিউনিটিকে তুলে বলবো এরা ব্যাকওয়ার্ড,
ব্যাকওয়ার্ড কেন ব্যাকওয়ার্ড হলো? শুধুমাত্র এই 4টে কমিউনিটি কেন? আমি একটা এক্সাম্পল দিলাম, যে আমাকে অ্যাপিস করবে, যে আমাকে তোষণ করবে, তাদেরকে আমি ব্যাকওয়ার্ড দিলাম। তার ফলে কি হলো, সত্যিকারের যারা পিছিয়ে পড়া কমিউনিটি, ব্যাকওয়ার্ডনেস, তারা কিন্তু আজকে এই সংরক্ষণের সুবিধাটা পেল না। এটা নিয়েই মামলা আজকে। এবং অদ্ভুত ব্যাপার, আজকে কিন্তু এটা শুধু আজকে হাইকোর্ট বলছেন, 1993 সালে ইন্দ্র সাহানি রিজার্ভেশনে একটা কনস্টিটিউশনাল বেঞ্চ জাজমেন্ট, সেখানে বলছে যে রিজার্ভেশন করতে গেলে ব্যাকওয়ার্ড হয়ে কমিশনের কনসালটেশন ইজ ম্যান্ডেটারি। সব কিছু উপেক্ষা করে আজকে রাজ্য বলে দিল আমি ঠিক করছি, আমিই শেষ কথা। বেশ, হাইকোর্ট বলল না, এটা করা যায় না, আপনি কমিশনকে কনসাল্ট করেননি, এটা ব্যাড, এটা বাতিল। আপনি চাইলে নতুন করে আপনি কমিশনকে বলুন, নোটিফাই করুন, নোটিফাই করে সত্যি যদি যাদের আপনি বলেছেন ব্যাকওয়ার্ড, তারা যদি সত্যি ব্যাকওয়ার্ড হয়, কমিশনও এদের বলবে ব্যাকওয়ার্ড। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কেন, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে কেন? একটা কথা আমি যেটা দেখলাম, মমতা ব্যানার্জি বললেন আমি আইন মানি না। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম বলতে পারেন? আমার এটাই প্রশ্ন। উনি মনে হচ্ছে আপিল করতে পারেন উচ্চ আদালতে, কিন্তু এটা কি করতে পারেন? করুন, স্টে হোক বা সেট অ্যাসাইড হোক, তারপর এরকম বলতে পারেন এটা সাংবিধানিক পদে থেকে আমি মানি না। এটা জিনিসটা কিরম হলো বলুন তো? আমরা ছোটবেলায় যখন রাস্তায় ক্রিকেট খেলতাম, আউট হয়ে গেল বলে আমি আউট মানি না, বলে ব্যাট বল নিয়ে চলে যেতাম, আমার ব্যাট আমার বল। কিন্তু দুঃখজনক এখানে ওনার ব্যাট বল, আমাদের এখানে আইনটা ওনার হাতে নেই, আইন সবার ওপরে। তাই জন্য আজকে শুধু এটা বলতে পারছেন, কিন্তু উনি যাই বলুক উনি মানতে বাধ্য। কালকের পর থেকে 2010-এর আগের যে 67 কমিউনিটি ছিল, তার বাইরে আজ কোনো ওবিসি নেই। উনি যতই চেঁচাক, যতই যা করুক, কোনো ওবিসি নেই, সমস্ত বাতিল। বেশ, আমি চার্লস নন্দীর কাছে আসবো। চার্লস দা, ঠিক কোথায় লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এতটা মরিয়া হয়ে? এর আগে যখন চাকরি গেল তখন উনি বলেছিলেন বিজেপি রায়টা এসব বলেছেন, কিন্তু উনি একটা অ্যাপিলের রাস্তায় হেঁটেছে। অ্যাপিলও করছি না, বিজেপি রায়ও বলছি, আর বলছি গায়ের জোরে আইন মানি না, যেমন চলছে চলবে। এতটা কেন, মানে কারণটা কি, এক্স্যাক্ট কারণটা কি? না, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে 2010 সাল, মানে যখন বাম জামানা, বুদ্ধবাবু মাননীয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য, এবং তখন 42টি ক্লাসকে দেওয়া হয়েছিল ওবিসি সার্টিফিকেট বেআইনিভাবে। এবং তারপরে মমতা ব্যানার্জির জামানায় আমরা 35টি ক্লাসকে দেখলাম 2012 সালে দেওয়া হলো, এটাও বেআইনিভাবে। যেটা হাইকোর্ট বলছে যে আজ পর্যন্ত, আজ তাক যত এই বেআইনিভাবে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সবটাই বাতিল করা হলো। এটাই হচ্ছে হাইকোর্টের ফয়সালা। এখন মমতা ব্যানার্জির যে মূল বিষয়টা, সেটা হচ্ছে উনি তোষণের রাজনীতি করেন। উনি মুসলিম ভোট ব্যাংক নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করেন। উনি মুসলমানদের কোনো আজ পর্যন্ত একটি কাজও করেনি মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য শুধু একটি কাজই উনি করেছেন, সেটা হচ্ছে যে কলকাতা শহরে যখন মুসলমানরা উইদাউট হেলমেট যখন বাইক চড়ে যায়, তখন তাদের পুলিশ কেস দেয় না। এছাড়া মমতা ব্যানার্জি আজ পর্যন্ত মুসলমানদের জন্য কোনো কাজ করেনি। এখন বিষয়টা হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি বলছেন, যেটা উনি বলছিলেন যে আমি হাইকোর্টের আইন মানি না, হাইকোর্টের কথা মানি না। এটা অদ্ভুত ব্যাপার। আপনারা ভাবুন যে উনি একজন সাংবিধানিক পদে আছেন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকে সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্ট মানে তো বিজেপির পার্টি অফিস। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন যে বিচারপতিরা মানে বিজেপির এজেন্ট। কোনো বিচারপতির রায় পছন্দ না হলে তার বাড়িতে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, একটা বিষয় জানতে চাই। আপনি আপনার এই পরিচয়টি মুখ্য নয়, কিন্তু জানতে চাইছি তার নির্দিষ্ট কারণ আছে। আমরা জানি যে হিন্দু ধর্মের ক্ষেত্রে বর্ণাশ্রম প্রথা আছে, তা আছে বলে স্বামী বিবেকানন্দকেও বিদেশের মাটিতে নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, তোমরা জাতপাত করো মুখ্যমন্ত্রী। তার যা উত্তর তিনি দিয়েছেন আর কন্টেক্সচুয়াল নয় বলে আমি তার মধ্যে আসছি। কিন্তু ছিল বলেই এখানে এসসি, এসটি, ওবিসি সাংবিধানিকভাবে একে একে এগুলো এসছে। আপনি আমাকে এটা বলুন, আপনি তো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। একজন মানুষ তিনি যদি খ্রিস্টান হয়ে নাও জন্মান, কিন্তু ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে, অথবা তিনি খ্রিস্টান হয়েই জন্মেছেন, ভারতবর্ষের মাটিতেই জন্মেছেন, বিদেশে বলছি না, তিনি কি নিজেকে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি, এসসি, এসটি এগুলো দাবি করতে পারেন? আব্রাহামিক রিলিজিয়ন, অর্থাৎ যারা আব্রাহামকে কোনো না কোনোভাবে নিজের পূর্বপুরুষ মনে করেন, তিনি খ্রিস্টান হোক, মুসলিম হোক, ইহুদি হোক, তাদের মধ্যে কাস্ট এই ধারণাটা, জাত এই ধারণাটা আদৌ আছে কি? তাকে কিভাবে ওবিসির আন্ডারে আনা যায়? তিনি ওবিসি হবেন কিভাবে? মৌলিক প্রশ্ন। না, এখানে বিষয়টা হচ্ছে যে কে কিভাবে নিজেদের দাবি করবে, সে ওবিসি তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ করতে পারেন কি? মানে আমি বলছি বেসিক টেনেট থাকবে তো একটা, মানে আমি একই সঙ্গে দাবি করবো আমি খ্রিস্টান, বা আমি মুসলিম, বা আমি ইহুদি, আবার আমি দাবি করবো আমি এসসি, বা আমি এসটি, বা আমি ওবিসি। কি করে করবো? মানে আমি তো বি আর আম্বেদকর যতটুকু পড়েছি, তিনি শেষ জীবনে নিজে বৌদ্ধ হলেন একটাই কারণে,
তিনি আজীবন নিজেকে শিডিউল কাস্ট বলে পরিচয় দিতে চাননি বলে। দেবজিৎ ভুল বলছে কি? ভুল বলছে কি? আমি তার ডিসিশনের সঙ্গে সহমত হতে পারি, না হতে পারি। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমি জিজ্ঞাসা করছি, আপনি আমাকে বলুন, বি.আর. আম্বেদকর বৌদ্ধ হওয়ার পর নিজেকে আর শিডিউল কাস্ট বলে দাবি করেছিলেন কি? একেবারেই না, করেননি তো। তার কারণ বৌদ্ধদের মধ্যে শিডিউল কাস্ট ব্যাপারটা নেই, মানে বৌদ্ধরা কোনো কাস্ট মানেন না, তারা ভারতের মাটিতে জন্মে মানেন না। যারা ভারতের বাইরে জন্মানো যে 3টি ধর্মের মানুষ প্রতিনিধিত্ব করেন, কোনো অন্যায় করেন না, কিন্তু যে 3টি ধর্ম কাস্টের অস্তিত্বই মানে না, যারা আমাদের দেশের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের কাছে গিয়ে প্রচার করেন যে তোমাদের ধর্মে জাতিভেদ আছে, অস্পৃশ্যতা আছে, তাই আমাদের ধর্মে চলে এসো, আমাদের ধর্মে এগুলো নেই, তারা খ্রিস্টান হবেন, মুসলিম হবেন, বা তাদের কোনো পূর্বপুরুষ হয়েছিলেন, ইহুদি হওয়া যায় না এভাবে, অন্য কথা। এবং তারপরে তাদের কোনো এক পুরুষ এসে, উত্তর পুরুষ এসে বা এই পুরুষ এসে দাবি করবেন যে আমাকে সংরক্ষণ দিতে হবে, কী করে হবে? না, ভারতীয় জনতা পার্টির এ ব্যাপারে পরিষ্কার একটি স্ট্যান্ড আছে যে পিছিয়ে পড়া যে শ্রেণীর মানুষ তারা তাদের অধিকার পাক, তাদের আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের যেটা স্ট্যান্ড সেটা তারা আইনতভাবে, আইনসম্মতভাবে তারা তাদের অধিকার পাক। আপনি যদি দেখেন আমাদের ভারতের বর্তমান আইন কি বলে? আইনসম্মতভাবে অধিকার পাওয়া সম্ভব ছিল? এই যে 35টি এবং 40টির আপনি জাতিগোষ্ঠী, এটা তো টোটালটাই বেআইনিভাবে দেওয়া হয়েছে, পুরোটা বেআইনি। এবার মণিশঙ্কর বাবুর কাছে আসবে। মণিশঙ্কর বাবু, এই বেআইনিটা খারিজ হয়ে যাওয়ার পর তাকে বিজেপির রায় কোন বুদ্ধিতে বা কোন বিবেচনায় মুখ্যমন্ত্রী বলছেন সেটার উত্তর তিনি দেবেন, আমি সেটার উত্তর আপনার কাছে চাইছি না। কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, সংবিধান নিয়ে এই ছিনিমিনি খেলার পরেও, সেটা খারিজ হয়ে যাওয়ার পরেও এতটা মরিয়া কেন লাগছে মুখ্যমন্ত্রীকে? এর মধ্যে কি কিছু লুকিয়ে আছে তৃণমূলের? প্রাণভোমরা আছে এর মধ্যে? না, একটা জিনিস যেটা মানে আপনার হয়তো ভালো লাগলো না, যেটা উনি বললেন যে মুসলিমদের জন্য মমতা কিছু করেনি, বিজেপি শুধু বলে যায় মুসলিমদের জন্যই মমতা সব সময়। 1 2 হচ্ছে উনি যেটা বলছেন 42টা বা সংবিধানে ব্যাকওয়ার্ড ক্লাসটা নেই, সংবিধানে নির্দিষ্ট করে ব্যাকওয়ার্ড ক্লাসটা আছে। এখন সোশ্যালি ব্যাকওয়ার্ড, এডুকেশনালি ব্যাকওয়ার্ড, তারপরে রিলিজিয়ন ব্যাকওয়ার্ড, আপনি মন্ডল কমিশন, এই নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে, কিন্তু রিলিজিয়ন ব্যাকওয়ার্ড বলে কিছু হয়? আছে কি আমাদের সংবিধানের প্রভিশন? রিলিজিয়ন ব্যাকওয়ার্ড বলে কিছু হয়? আমি বলছি কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠিক হবে, কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস, ইকোনমিক্যালি, এডুকেশনালি, ব্যাকওয়ার্ড ক্লাস ব্যাপারটা ভিত্তিতে সংবিধানে আছে। কে ব্যাকওয়ার্ড না বিচার হবে, ব্যাকওয়ার্ড ক্লাসটা সংবিধানে আছে। এবং আজকের যে আইনটা বলছেন, যেটা সুদীপ্তরা বলছে, যেটা মামলা যেটা আমি পড়ছিলাম, সেটা হচ্ছে যে কাকে ব্যাকওয়ার্ড ক্লাস চিহ্নিত করা হবে, কাকে করা হবে না, সেটা কে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, সেটা টেকনিক্যাল কিছু ডিফেক্ট আছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি শেষ করতে, আমি আপনাকে বলছি, যেমন আমাদের এখানে বলা আছে যে 18 বছরের নিচে কোনো মেয়ে যদি বিবাহ করে সেটা হচ্ছে ভয়েড ম্যারেজ। আজকে যদি একটা 16 বছরের মেয়ে বিয়ে করে কাউকে, বা 17 বছরের ছেলের সঙ্গে বিয়ে হয়, 5 বছর পরে গিয়ে বা 10 বছর পরে গিয়ে যদি আপনি মামলা করেন যে ওই বিয়েটা বাতিল ছিল, তো সেটা তখন ভ্যালিড হয়ে যাবে, কারণ সেটা বলে ভয়েডেবল ম্যারেজ। সেই সময় ভয়েড ছিল, এখন সেটা ভ্যালিড হয়ে গেছে। আমার কোশ্চেনটা হচ্ছে, সুদীপ্তরা এরকম একটা ঘটনা সামনে নিয়ে এসছে আদালতের কাছে, আমাদের খুব ভালো লাগছে, সত্যি সত্যি যেটা বেআইনি সেটা বেআইনি, কিন্তু এমন একটা রায় আজকে যদি দেখা যায় যে সেই 5 লাখ যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তৃণমূলের ভালো লাগছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে মানবো না। আমি বলতে দিন, আমি বলছি যে এই মামলাটা করার পরে কোনো মামলার অর্ডার নেওয়াটা কোনো ক্রেডিটের ব্যাপার নেই আজকের দিনে। এই মামলাতে আমি বলছি এটা শুধু একটা প্রচারের মুখ হতে পারে। কেন বলছি আমি বুঝিনি, কেন বলছি সেটা বুঝিনি। 5 লাখ থেকে শংসাপত্র দেওয়া হয়েছে, সেই 5 লাখ যদি যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি কোথাও চাকরি করে থাকে, কোনো ইনস্টিটিউশনে যুক্ত হয়ে থাকে, বাতিল হচ্ছে না। তার মানে আমার কথা হচ্ছে, তাহলে এই বাতিল হয়ে যাওয়া শব্দটার মানে কি? না, আমার প্রশ্ন, আমি একটা শংসাপত্র নিয়ে চাকরি পেয়েছি, এখানে প্রশ্ন, এই 5 লাখ মানুষকে বেআইনি ভাবে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা সংরক্ষণ থেকে শুরু করে যাবতীয় কিছু পাইয়ে দেওয়ার জন্য আমি বলছি সেটা নিয়ে তো কোনো অনৈতিক না, বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কেন কাঠগড়ায়? বলছি সেইটাই আমার কথা। আমার আইনটার অর্ডারের মধ্যে এরকম কি একটা আছে যে 5 লাখ দেওয়ার জন্য এর পানিশমেন্ট হবে, বা 5 লাখ দেওয়ার জন্য যারা চাকরি করছে সেইটা যাওয়াটা উচিত? না, আমি বলছি তো আদালত বলেছে মানবিকতার খাতিরে চাকরি যাবে না। আমি তো উদাহরণটা দিলাম যে একটা মাইনরের বিয়ে হলে বাতিল ছিল, কিন্তু সেটা মেজর হয়ে গেলে সেটা কি সমান কি? তার মানে আমি বলছি যে
বলি এক, আর দুই হচ্ছে গরিব মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করেছেন, ভুয়ো সার্টিফিকেট দিয়েছেন। আমি তো সেটাকে কোনো সময় সাবস্ট্যান্সিয়েট করছি না। আপনি একদম বলতে পারেন এই 5 লাখ, এই 5 লাখ বাতিলের প্রশ্ন যখন আসছে তখন সিপিএম এর নামটাও আসছে, 93 আইনটাও আসছে, 2010-এর ইমপ্লিমেন্টেশন, সব কিছু শুধু তৃণমূলের নয়। এবার আপনাকে বুঝতে হবে, আমি যখন একটা হঠাৎ করে আমি আজকে যদি প্যানেলে প্রথম বসতে শুরু করি, আমি একটু ফলো করবো কারা কিরকম বলছে, কারণ পরের দিন থেকে আমি চেষ্টা করবো। আমি বলছি সরকারটা সদ্য এসছে, আইনটা হচ্ছে সিপিএম এর, সেটার ইমপ্লিমেন্টেশন করেছে আমি বলছি। তাহলে ভাই এটা কেন, এটা বলার পথে যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে যে আদালত আজকে মামলাটার রায় দিল, আদালতের জন্যই তো আজকে 5 লাখ লোক বেআইনি ভাবে অন্য জায়গায় চাকরি করে রেখেছে। আজকে যেদিনে মামলাটা করেছিল, কেন 10 বছর 12 বছর লাগবে? কেন লাগবে 12 বছর? কেন একটা ইন্টারিম অর্ডার নিতে পারেনি সুদীপ্ত রাজে? যতক্ষণ পর্যন্ত মামলাটা শেষ না হবে এগুলো রিফেক্ট দেওয়া যাবে না। আপনি তার মানে মামলাটা করে না, একটা লাস্ট লাইন, মামলাটা করে ওদিকে কন্টিনিউ করার সুযোগটাও দিলেন, আর 12 বছর পরে বলছে বাতিল। কেন একটা ইন্টারিম প্রোটেকশন নেওয়া হয়নি? যতদিন মামলাটা শেষ না হবে এটা রিফেক্ট দেওয়া হবে না। কেন নেওয়া হয়নি? স্পেশালি এই নির্বাচনের আর দুটো ফেজ বাকি, এই সময় বেরোনো থেকে আপনার গায়ে লাগছে না? কিছু গায়ে লাগছে না, কারণ এটা ইফেক্ট পড়বে না কিছু। আজকে চাকরির মামলায় যেরকম ইফেক্ট পড়েছে, এটার কোনো ইফেক্ট পড়বে না। আদালতের রায় মানবো না বলেছে তো, চাকরি যারা করছে ওই, আর কি রকম একটা রায়, এই শংসাপত্রটা জাল, এই জাল সার্টিফিকেটটা নিয়ে চাকরি করছে, আবার চাকরিটা যাবে না। না না, এটা অর্ডার হয়েছে আজকে, সেই জন্যই মমতা ব্যানার্জি বলছে যাই অর্ডার দিক না কেন আমাদের কিছু এসে যায়। আমি হয়তো মানেননি বলেনি, ভুল বলেছে, কিন্তু উনি টার্মটা ভুল বলেছে। কিন্তু যদি বলতো যে এই মামলার রায়, এই মামলার রায় আমাদের কেন আসে যায় না, এই মামলার রায় আমাদের কোনো আসে যায় না, তাহলে ঠিক টার্ম হতো। আচ্ছা বেশ, আচ্ছা তাহলে দেবজিৎ বাবু, আমি আপনাকে ঠেল, তাই তো কি আপনি শুনলেন না? তো আপনাকে এসে গেল না, এসে গেল না কিছু, একদম এসে গেলেই বা কি করবো? আপনি এসে গেলে তো নিশ্চয়ই একটা প্রতিবাদ করতে, আপনার স্টুডিওতে দেখে আমাকে সরাচ্ছেন কেন? সেটাই তো, তাহলে এসে যায়নি তো, সেই জন্য আপনি প্রতিবাদ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাচ্ছেন কেন? এই বলছি, যদি এসেই না গিয়ে থাকে, মনীশঙ্কর বাবু কথা যদি ধরে থাকে, ওনার একটু তাড়াহুড়ো ছিল, ওই যে মনিদা বলে ফেললেন। মানি নাটা বলছি ঠিক টার্ম হয়নি, কিন্তু যদি বলে এই রায় আমাদের কোনো আসে যায় না, ঠিক আছে। আমি তোমার ফেভারই বলছি, মনিদা ঠিকই বলেছেন যে সদ্য আসা 11-র একটা সরকার, আর 13-তে 12-তে সঙ্গে সঙ্গে পরের বছরই একটা সংশোধনী আনছে, এবং সেই জন্য তাড়াহুড়োতে, তখন তো সবে বসেছে, তাড়াহুড়োতে অত সময়ের কোনো মানে দেখপাত আর কি বিচার হয়নি। সেই জন্য এটা হয়েছে যে সিপিএম যা করেছে গোলমাল, সিপিএমের ওই আইন আনা, ওবিসির মধ্যে মুসলমানদের প্রায় 78% ঢুকিয়ে নেওয়া, সেই সময় আমি মামলাটা দৌড়ে দৌড়ে করতে যেতাম। সেইখানে মামলা যখন করতে যেতাম তখন দেখতাম কি নিদারুণ গাজওয়ারি করছে সিপিএম, এবং সেখানে গাজওয়ারি করে বুদ্ধবাবু জোর করে প্রায় জিনিসটাকে বা অর্ডিন্যান্স আনার মতন করে জিনিসটাকে করলেন। যেটা হয়েছিল 93 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট একটা আইন বেরোয়, সেইটার ছায়াতে, আমি যদি ভুল বলি তোমরা বলবে, সেইটার ছায়াতেই আমাদের সমস্ত রাজ্যে, যে কটা রাজ্যে সেই সময় ছিল, 93 এবং 94 সালে এইসব আইনগুলো বেরিয়ে আসে প্রত্যেক রাজ্যের জন্য। এখানে ঠিক করা হয়, দেখা হয় যে প্যারামিটার্স, যত রকম প্যারামিটার্স আছে যেগুলো দেখে দেখে মানা হয় যে কে পিছিয়ে আছে কে এগিয়ে আছে, তাতে এই ইকোনমিক্যাল প্যারামিটার সামনে এসে দাঁড়ায়। সেক্ষেত্রে দেখা যায় যে যেসব কথা বলা হয়েছিল যখন দেশ স্বাধীন হয় বা এই সংবিধানে এইসব ব্যাকওয়ার্ড SC ST এবং SC STদের কথাই মেনলি বলা হয়, সেটা শুধুমাত্র হিন্দু সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই বলা হয়েছিল। এই 12 সালের সংশোধনী, আমি তার আর সিপিএম এর সংশোধনীতে যাচ্ছি না, তাহলে সময় অনেক লাগবে। 12 সালের যে তৃণমূলী সংশোধনী, সেই সংশোধনীতে দুটো জিনিস দেখা হলো। তৃণমূলের সংশোধনী, তাতে পরিষ্কার বলা হলো যে দেখো ভাই, যে 78 অবধি করে গেছে সিপিএম, কোনো অসুবিধা নেই, মুসলমান সম্প্রদায় 78 অবধি করে গেছে, আমি ওটার আরো 20% বাড়িয়ে দেবো, অর্থাৎ 98% মুসলিম এখন ওবিসির আন্ডারে চলে এলো। এই মামলা, এই যে আজকে ওরা মামলা করেছে, এই মামলার জনরস এটাই, তার মানে কি এটা ঘুরিয়ে একদমদের জন্য ধর্মীয় সংরক্ষণ চালু করতে পারছি না বলে ঘুরিয়ে পিছনে চালু করা? মাত্র 7টা হিন্দু, মানে দেখতে তো খারাপ লাগে যে একদম
মানে 98% মুসলমানকে করা হয়েছে, সেই জন্য 7টা মাত্র হিন্দু উপজাতিকে এর মধ্যে রাখা হলো। নাম শুনবেন, খুঁজে পাবেন না। সব থেকে বেশি হচ্ছে মাঝিরা, তারপরে বৈরাগ্য, খানসামা, বানভার, গাভারা, শুনেছেন নাকি কোনোদিন? আর উত্তরের দুটো খাসি আর গুরুং, মানে মাইক্রোস্কোপিক মাইনরিটি যদি আপনি মানে সংখ্যা, জনসংখ্যার রেশিওতে যদি ধরেন। আর উল্টো দিকে 98% মুসলমানকে রাতারাতি ওবিসির আন্ডারে আনা হলো। তো হলো, তারপরে তারপরেই খেলা শুরু। খেলা হবে বলেছিল না ওরা, খেলা হবে। খেলাটা কিরকম হলো? খেলা হলো যে তারপরে সমস্ত চাকরির পরীক্ষায় ওবিসি ক্যাডারের যত মানে উত্তীর্ণদের নাম দেখা গেল, সবার নামের আগে শেখ, নামের পেছনে উদ্দিন। এটা তো অন্যায় নয়, তারা তো কোনো অন্যায় করেনি। তারা গিয়ে দাঁড়িয়েছে 10 টাকা স্ট্যাম্প পেপারে সুযোগ নিয়েছে, একদম 10 টাকা স্ট্যাম্প পেপারে সরকার তো বলেছে যে 10 টাকা স্ট্যাম্প পেপারে করতে হবে। এখন মনিদার ক্ষোভ হচ্ছে যে ব্যাপারটা ঠিক গরম হলো না। যদি জজ সাহেব বলতেন সবকটা চাকরি খাচ্ছি, তাহলে আরো গরম হতো ব্যাপারটা, এবং তাহলে দেখানো যেত এই দেখো কিরকম মুসলিম বিরোধী। কিন্তু দেখুন, আমার যেটা মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মত, যে এখানে বোধহয় সবাই প্যানেলিস্ট যারা আছেন সবাই একমত হবেন যে এসসি, এসটি, ওবিসি এগুলো তো থাকবে। এগুলোর যারা অন্যায়ভাবে পাননি তাদেরকে আলাদা করার কোনো মানে নেই, এবং আদার ব্যাকওয়ার্ড যে ক্লাসেস ওবিসি যে তৈরি করা হয়েছে সেটা তো যারা আইন বানান, এই পদগুলো যেভাবে পূরণ হয়েছে, যারা চাকরি করছেন করুন, কিন্তু ওই পদগুলো কি আবার শূন্য ঘোষণা করা উচিত? দেখুন, একদম বেআইনি, এটা তো বেআইনি হয়েছে। যদি আপনি ধরুন, আপনি আমাকে একটা শংসাপত্র দিলেন, আমি তো জার্নালিজম মাস কম পাস নই, আমি এলএলবি, আপনি আমাকে একটা শংসাপত্র আচমকা বললো যে দেবজিৎ সরকার বা যে কেউ গিয়ে আবেদন করলেই তাকে জার্নালিজম মাস কম পাস করা বলতে হবে। আমি এসে আপনার চেয়ারের দাবিদার হলাম, আপনার কোম্পানিতে এসে করলাম, কিন্তু দেখা গেল আসলে আমি মাস কমের লোক নই, জার্নালিজমের লোক নই। তাহলে যদি আমি আপনার চেয়ারে বসি, তাহলে কি আপনার চেয়ারে বসাটা খুব যুক্তিযুক্ত হবে? জিষ্ণু বসু গবেষক আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি জিষ্ণুবাবুর কাছে আসবো। জিষ্ণুবাবু, আপনার কাছে আসার আগে আমি একটা বক্তব্য শোনাই। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটি পেশ করেছেন। এই উত্তর কলকাতার তিনি সভা করছিলেন, তার আগে দমদমে সভা করছিলেন। এই দুটি সভার মাঝে তার এই বক্তব্য কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সংরক্ষণ বাতিল হওয়া নিয়ে শুনুন একবার। তাহলে স্পষ্টভাবে আমি কেন প্রথম থেকে বারবার জিজ্ঞাসা করছি এটা তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা কিনা। না হলে একজন মুখ্যমন্ত্রী কেন বলছেন পাস হয়ে যাওয়া অর্ডার, আদালতের নির্দেশ তিনি মানবেন না। শুনুন। এইভাবে ভাগাভাগি করবেন না। ওবিসির মধ্যে তো সবাই আছে, হিন্দু আছে, মুসলমান আছে, তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে, সবাই থাকবে। অসুবিধার কি আছে? কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটি কথা বলছেন, মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কি কখনো হয়? কোন মুসলিম কোন তপশিলি रिजर्वेशन केड़े नीते पारे? नहीं कर सकता है। लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौवा काटे। इसको जुमलाबाज कहना जाता है, इसको भावताबाज बोली हमरा, धांधाबाज बोली हमरा, गंगाबाज बोली हमरा। আমি জিষ্ণুবাবু আপনার কাছে এখানে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে, আমি জানি না তার মধ্যে কোনো নতুন জাগরণ হয়েছে কিনা, তিনি বলছেন দেখুন আজকে বুদ্ধ পূর্ণিমার দিন, অত্যন্ত পুণ্যতিথি, আজকের দিনে মানুষের মধ্যে অনেক কিছু ঘটতে পারে, মানুষ অনেক নতুন সত্য আবিষ্কার করতে পারেন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। তিনি হঠাৎ বলছেন ওবিসির মধ্যে হিন্দু, মুসলমান, আদিবাসী, সংখ্যালঘু সবাই আছে, এইভাবে ভাগাভাগি করবেন না। আমি বলছি 98% মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি বানিয়ে সরকারি চাকরিতে ওবিসির কোটাটা গত 13 বছর ধরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে কার্যত খাইয়ে দেওয়াটা করার পর এটা ওনার মনে পড়ছে কেন? জিষ্ণুবাবু, আপনি কিছু মানে উদ্ধার করতে পারছেন? মানে উনি যে কথাটা বলেছেন, উনি স্বীকার করে নিয়েছেন যে আসলে বঞ্চনা করা হচ্ছে পিছিয়ে পড়া মানুষদেরকে। যারা সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর এবং সেই সময় মনীষীরা, তারা যে রিজার্ভেশন দিয়েছিলেন সামাজিক বঞ্চনার জন্য, ধর্মীয় কারণে রিজার্ভেশনের কথা তারা বলেননি। প্রকারান্তরে পশ্চিমবাংলাতে ধর্মীয় কারণে ওবিসি এ রিজার্ভেশন হয়েছে, যেটা বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধান কানেদেরকে অপমান করা, সংবিধানের বিরোধী। এইটার শুরুটা যেটা হয়েছে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা আরটিআই এর উত্তর, যার ডেট হচ্ছে 2011 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তাতে জিজ্ঞেস করা হয়েছিল কেন সেই সময়ে এই ওবিসি এর জন্য রিজার্ভেশন শুরু হয়, মানে বেলদার, মহালদার এরকম 17টা সাবকাস্টকে, মুসলমান সাবকাস্টকে সিপিএম সেই সময়কার বামফ্রন্ট শুরু করেছিল। কিসের বেসিসে শুরু করেছে?
এর যদি উত্তর দেখেন তাহলে দেখবেন যে সেই সময় থেকেই এই অন্যায়টা, মানে যারা প্রকৃত অর্থে পিছিয়ে পড়া ভারতবর্ষের মানুষ, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে বঞ্চনার কি উপায় এখানে অবলম্বন করা হয়েছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের সেন্টার ফর স্টাডি অফ সোশ্যাল এক্সক্লুসিভ অ্যান্ড ইনক্লুসিভ পলিসি 3 মাসের মধ্যে সারা পশ্চিমবাংলা সার্ভে করে তাদের ফাইনাল রিপোর্ট দেয়নি, সার্ভে করেছে। সেই সার্ভে কোথা থেকে পেয়েছে না, ওরা লিখেছেন এবিটি এর কাছ থেকে, WBCUT এর কাছ থেকে, ওয়েবপুটার কাছ থেকে পেয়েছে। এটা লিখিত ডকুমেন্ট। এটা সাংবিধানিক কি গ্রহণযোগ্যতা আছে? সাংবিধানিক কি গ্রহণযোগ্যতা আছে তার ভিত্তিতে পুরো পশ্চিমবাংলার এত কোটি মানুষকে সার্ভে করে তারা বললেন এরা আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এটা কি প্যাভলভের মতো রিজওয়ানুর রহমান আর পঞ্চায়েতের ভোটে হারের জন্য নিজাক রিঅ্যাকশন ছিল? এক্স্যাক্টলি বললেন তাই। কারণ সাচার কমিটির রিপোর্টে দেখা গেছিল যে পশ্চিমবাংলাতে মুসলমান সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ। কারণ ওরা তো এখানে শাহজাহান এদের মতো লোকেদের তৈরি করেছেন যারা তাদের হয়ে ওই হারমাদের কাজ করবেন। তাই ওই সম্প্রদায়টাকে বঞ্চিত করে ওদেরকে আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ হয়েছিল। সেইটাকে মেকআপ দেখুন, 3 মাসের মধ্যে 1 কোটি টাকা খরচা করেছেন একজন ফ্যাকাল্টি মেম্বার। মানে আপনারা কেউ চাইলে আমি এর কপি দিতে পারি, এটা আরটিআই এর উত্তর আমি আপনাকে দিতে পারি, যে 3 মাসের মধ্যে 1 কোটি টাকা খরচা করেছেন। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা রিপোর্টটা দিন, রিপোর্টটা কি? আপনারা যে সার্ভে করেছেন তখন আইন হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি মাসের 2011 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আইন হয়ে গেছে। ইউনিভার্সিটির যে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার তিনি বলছেন যে এখনো পর্যন্ত রিপোর্ট তৈরি হয়নি, কিন্তু তার আগে আইন হয়ে গেছে। এটা বঞ্চনার একটা পরম্পরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন উনি ঠিকই বলেছেন যে সত্যিকারের অর্থে যারা প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, আরে পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটা মানুষের একটা ওবিসি সার্টিফিকেট বের করতে গেলে কত কিছু করতে হয়। আপনি বলুন তো, প্রকৃত অর্থে কোনো একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ, তিনি আনসারি মমিন, তিনি বেলদার, তিনি মহালদার, জীবনে কোনোদিন তারা শোনেনি। এটা এদের মস্তিষ্ক প্রসিত। তার জন্য তাদের একমাত্র লোকাল যে সার্ভে ছাড়া তাদের দলিলে, তাদের ম্যারেজ রেজিস্ট্রেশনে কোনো জায়গায় তার উল্লেখ নেই। কারণ এটা একটা কথা একটু বুঝিয়ে বলবেন জিষ্ণুবাবু। আমি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেছি, আপনি আসার আগে অনিন্দ্যবাবু এখনো বলেননি, অনিন্দ্যবাবুকে জিজ্ঞাসা করবো। প্রত্যেকের কাছে প্রশ্নটা রেখেছিলাম যে ধর্ম বা ধর্মমতগুলো ভারতের মাটিতে এটা প্রচার করবেন বা করেন। আমি কিন্তু বৌদ্ধ এবং জৈনদের মধ্যে ধরছি, কিন্তু তাদের মধ্যে আমি এই ধোঁকাবাজিটা দেখিনি। মানে কোনো বৌদ্ধকে আমি বলতে শুনিনি আমি শিডিউল কাস্ট। কারণ তিনি বৌদ্ধ হয়ে গিয়েছেন অস্পৃশ্যতা এড়াতে চান বলে, বা তিনি কাস্ট সিস্টেম এড়াতে চান বলে। বাবা সাহেব আম্বেদকরকে বৌদ্ধ হওয়ার পরে বলতে শুনিনি। যে ধর্মমতগুলো এটা প্রচার করে যে আমি অস্পৃশ্যতায় বিশ্বাস করি না, তোমার সম্প্রদায় তোমাকে অস্পৃশ্য বলে বিবেচনা করা হয়, তুমি তাই এসসি, তুমি তাই এসটি, তুমি তাই ওবিসি, তুমি চলে এসো আমার কাছে, আমার এখানে সবাই সমান। আমি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার পর আবার নিজেকে এসসি, এসটি বা ওবিসি দাবি করতে পারি? আমি তো বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি যে এই যে যারা তার হয়ে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন সেই অর্গানাইজেশন তারা বলুন যে এই সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে পিছিয়ে পড়া বা দলিত, তারা লিখে বলুক। কোনো ধর্মীয়ভাবে মুসলমান সম্প্রদায় বলেছেন কি যে এরা পিছিয়ে পড়া শ্রেণী? একবার একটু অনিন্দ্যবাবুকে জিজ্ঞেস করতে। অনিন্দ্যবাবু, গোটা কোরআনটা খুলে, যদিও আপনাদের মুখ্যমন্ত্রী বলেন যে কি কোরআন শেষ হয়ে যাবে, ওনার উন্নয়ন শেষ হবে না, উনি বলেছেন। আমি বলছি গোটা কোরআনটা খুলে যদি শেষও করে দেন মানে এক রাতের মধ্যে বা এই মুহূর্তে, আমাকে দেখাতে পারবেন আদার ব্যাকওয়ার্ড ক্লাস, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের কী প্রভিশন কোরআনের মধ্যে আছে? মানে ও তো ঈশ্বরের কাছ থেকে শোনা বাণী। হজরত মোহাম্মদ যেমন বলেছিলেন 40 দিন উপবাসের পর এবং সাধনার পর নেমে এসে, তাতে কোথায় কোথায় উনি বলেছেন মুসলিমদের মধ্যে শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, ওবিসি আছে। আমাদের তো বর্ণাশ্রম প্রথা আছে, যুগ যুগ ধরে আছে। ঠিক আছে, এবার বলি। হ্যাঁ বলুন। দেখুন, আগে এটার উত্তরটা দেবেন, কিন্তু আমি কিন্তু বিজেপি জিজ্ঞাসা করি। আমি প্রথম একটা ওয়ার্ড বললে আপনি, হ্যাঁ আমি প্রথম কোরআনের উত্তর, 4টে ওয়ার্ড বলবো আবার আপনি আটকাবেন, কোরআনের উত্তর 5টা বলবো আবার আপনি না, কোরআনের উত্তরটা। বিজেপি
মুসলিমদের এদেশের নাগরিক মনে করে না, সেটা অন্য পার্ট, ছেড়ে দিন। আপনি কোর্টের রায় আপনার সঙ্গে বলবেন, এই যে সারাক্ষণ আপনারা মুসলিম প্রশ্নই করে যান, আপনারা মুসলিমদের নিয়ে বলবেন, অন্য কারো ব্যাপারে বলেন, আপনার সঙ্গে বলবেন। আচ্ছা, এই যে কোর্টের যে রায়টা বেরিয়েছে, সুদীপ্তবাবু আরো ভালোভাবে বলতে পারবেন, তাতে কি বলা হয়েছে যে ওবিসি যাদের যে সম্প্রদায়ের লোকদের বা যে কাস্টের লোকদের ঢোকানো হয়েছে সেইটা বেআইনি, না যে পদ্ধতিতে করা হয়েছে সেইটা বেআইনি? দুটোই তো বেআইনি। না না, প্রথমটা বেআইনি হলে আপনি পরেরটা বেআইনি। আপনি জানেন না, কি জানেন আমাকে বলতে জানি না। আচ্ছা, আপনি বলতে দিন, আপনি জানেন যেটা বলেছেন যে পদ্ধতি। আরে ভাই, আমার সময় এই বলছি অনিন্দ্য বাবু, অ্যাকচুয়ালি যে জায়গাটা ধরবেন আপনাদের এখানে কষ্ট হয়, না জায়গাটা উত্তর দিচ্ছি অনিন্দ্য বাবু। অনিন্দ্য বাবু, আমি আপনার দেবজিৎ বাবুরও কষ্ট হয়, না না অনিন্দ্য বাবু, না কোনো কষ্ট নেই। আপনি আগামী তিনটে অনিন্দ্য বাবু শুনুন না, শুনুন আমি একটু পদ্ধতিটা বলবো। না না, এক মিনিট অনিন্দ্য বাবু, আমি আপনাকে 1 মিনিট টাকা বলতে দেবো। আমি শুধু একটা প্রশ্ন করি, আমি আপনার বাড়িতে আপনার পারমিশন না নিয়ে ফুল ফল গাছের মুড়িয়ে তুলে নিলাম, আপনার বাড়ির পুকুরে মাছও ধরে নিলাম, নিয়ে এবার স্থানীয় বাজারে গিয়ে বিক্রি করলাম। এটা একটা ওটার সঙ্গে এক্সাম্পল, ওটার সঙ্গে এটা এক্সাম্পল একই হচ্ছে। আপনি মনে করছেন কোরআন জিজ্ঞেস করলাম, আপনি বিজেপি দিয়ে শুরু করলেন। আমি আমার এটা শুনুন না, আপনি মনে করতে পারেন অনেক কিছু, আমরা ওদের আমরা শ্রদ্ধা করি। হ্যাঁ, শ্রদ্ধা তো করেন, যখন থেকে এসসি এসটি ওবিসি দেখাবেন আপনি। আরে এসসি এসটি ওবিসি, এই তো আজব কথা। উনাদের কোন কোরআনে দেয়া আছে? ওখানে কোরআনে দেয়া থাকতে হবে, এটা আপনাকে কে বলল? কোরআনে দিতে হবে, এটা আপনাকে না না দেবেন কি? না সেটা দেবেন কি করে? যে ধর্ম নিজের মধ্যে এসসি এসটি মানে না, ওবিসি মানে না, এটা আপনি মনে করছেন। মানে অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত যুক্তি। আচ্ছা অনিন্দ্য বাবু, আচ্ছা আপনি বলুন। কোর্ট যেটা বলেছে যে পদ্ধতিতে, ওরা কোর্ট একবারও, আমি 211 পাতা দেখেছি, তাতে একবারও দেয়া নেই যে সম্প্রদায় বা যে লোকগুলোকে করা হয়েছে সেটা বেআইনি, পদ্ধতিটা বলা হয়েছে বেআইনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন, মানে ওই ফুল ফল মাছটা বেআইনি, আমি বলছি আপনি চুরিটা বেআইনি, আপনার সময় আপনি বলবেন প্লিজ। শুনে নিন আগে। যখন বলা হয়েছিল যে কমিশন করা হবে, এবং কমিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার চেয়ারম্যান ছিলেন উপেন বিশ্বাস, এবং উপেন বিশ্বাস প্রত্যেকটা জায়গায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে তার একটা রিপোর্ট করেছিলেন, এবং সেইটার বেসিসে মন্ত্রিসভায় শেষ করতে আবার আটকাবেন। বলতে দিন না, জানি বলে বলছি। ভদ্রলোক আজকে মৌন নিয়ে আছেন, ভদ্রলোক আজকে মৌন আছেন, উনি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, গত 7 দিন ধরে মৌন পালন করছেন। আগামীকাল সকালবেলা ওনাকে ডাকলে আপনার সম্মান চলে যাবে। আমি জানি সেই সময় বিধানসভাতে এইটা পাস হয়, এবং তখন বিরোধী দল হিসেবে সিপিএম ছিল, এবং বিধানসভাতে সিপিএম সেখানে কোন রকম অবজেকশনও জানায়নি, এবং তারপরে সেইটা পাস হয়েছে। বলবেন আপনার সবাই, কৃষ্ণবাবু আপনার সবাই বলবেন, আপনার সবাই বলবেন, কারণ তারা সেখানে কিন্তু সেই সময় বিরোধিতা করেন। জানাবেন কেন? মমতা যদি সিপিএম এর বাধ্য ছাত্রী হন, অবজেকশন করবেন কেন? এটা আপনি মনে করছেন শিক্ষক ভালো ছাত্রীকে অস্বীকার করছে। আরে শিক্ষক ভালো ছাত্রীকে অস্বীকার করে। নির্বাণ বাবু, আপনার কষ্ট হচ্ছে, সেটা অন্য জায়গায় রাখুন না, আপনার কষ্টের জায়গাটা বার করে ফেলছেন কেন এখানে? না না, আমার একটাই কষ্টের জায়গা অনিন্দ্য বাবু, আমার একটাই কষ্টের জায়গা। আপনারা সংবিধানের নামে শপথ নিয়ে মানেন না কেন অনিন্দ্য বাবু? একটাই কষ্টের জায়গা। আরে আমার একটাই কষ্টের জায়গা, সংবিধানের নামে শপথ নিয়ে মানেন না কেন? তারা কিছু বললে তাতে উত্তর নেই, উত্তর নেই। ওদের নিয়ে সমস্যা আছে। আমি একটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা আমি সাধারণ মানুষের জন্য রেখেছি, সেই প্রশ্নটার এখানে চটপট একটু উত্তর নিয়ে তারপর আমি মানুষের রায়টা জানাবো। আমি পোল কোশ্চেন রেখেছিলাম আজকে মানুষের জন্য, সেটা একবার আপনাদেরকে জানাই। আমি আজকের পোল কোশ্চেন রেখেছিলাম, এই ভোটে ওবিসি কোপে কি সর্বহারা হবে তৃণমূল? না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভয়ঙ্কর খেপে গিয়ে এমন ভয়ঙ্কর অসাংবিধানিক কথা বলার কোনো যুক্তিই থাকতে পারে না। এটা ছিল আমার প্রশ্ন। মানুষ কি রায় দিলেন আপনাদের শোনাবো, এটা এক এক করে এখানকার রায়টা আগে শোনাই। প্রথমে সুদীপ্ত বাবু আপনি শুরু করুন। প্রথম কথা আমি একটু বলি, 2010 আগে 2010-এর আগে যেই 67টাকে কমিউনিটিকে ওবিসি বলে চিহ্নিত করা হয়েছিল, তারা থেকে যাচ্ছে, কোর্ট তাদের বৈধ বলেছে। ঠিক। দ্বিতীয় কথা, এই যে এখানে ওবিসি, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যে কেউ ইকোনমিক্যালি আর এডুকেশনালি বা সোশ্যালি যদি কেউ ব্যাকওয়ার্ড হয়, তিনটের মধ্যে যে কোনো যদি কেউ একটাও হয়, সে নিজেকে আদার ব্যাকওয়ার্ড বলে দাবি করতেই পারে। আর এই যে ওবিসি গেছে, এখানে কত জেনুইন হিন্দু আছে, খ্রিস্টান আছে, যারা পিছিয়ে পড়া ইকোনমিক্যালি, তাদেরও আজকে গেছে। কেন? আজকে এই সরকারের এই আইন বিরোধী কাজ করার জন্য, দুর্নীতি করার জন্য। আমি কেন দুর্নীতি বলছি? আজকে এই যে কমিশনকে যদি
কনসাল্ট করতো তাহলে কিন্তু সত্যিকারের একটা তদন্ত হতো। আপনি আমার কথা বলুন তো সুজিত বাবু, এই কমিশনকে কনসাল্ট করলে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের 98% মানুষকে ওবিসি করে দেওয়া যেত। আমি কি বলছি সম্ভব ছিল? আমি বলছি 100% সম্ভব ছিল, করলো না কেন? করলে এই জিনিসটা মানে উদ্দেশ্যই প্রথম থেকে খারাপ ছিল, প্রথম থেকে উদ্দেশ্যটাই খারাপ ছিল। নিয়ে কিছু বললে আপনার প্রবলেম। 100% কোনো সম্প্রদায় হতেই পারে, 100%ই কমিশন থ্রু করতো। সেটা বলুন, এইটা ধর্মভিত্তিক সংরক্ষণ, সামাজিক ধর্মভিত্তিক সংরক্ষণ, আপনারা এই রাইটার মাধ্যমে, আমি বলছি এই রাইটার মাধ্যমে দুটো বার্তা আমাদের এই চ্যানেল থেকে দেওয়া উচিত, যে যারা এই সার্টিফিকেট নিয়ে কোথাও চাকরি করছেন, কোথাও ভর্তি হয়েছেন, তাদের কোনো ভয়ের কারণ নেই, কোর্ট বলেই দিয়েছে। আর দুই হচ্ছে যে ভবিষ্যতে যাতে এটা ঠিক মতো করে হয় সেই জন্য একটা হাইকোর্ট একটা পথ নির্দেশিকা দিয়ে দিয়েছে। এটা একটা পদ্ধতিটা, এটা আমি একটা পজিটিভ দিক বলবো। কিন্তু মুখ্যমন্ত্রী যে রায় মানেননি সেটা বলতে চাইছিলেন উনি, আমার মনে হয় যে রায়টা না মানলেও এটাতে কোনো মানুষের ইফেক্ট হবে না এবং আমাদের কোনো ইফেক্ট হবে না, সেই জন্য উনি বলে ফেলেছেন। টার্মটা হয়তো ঠিক হয়নি, কিন্তু রায়ে মানুষের কোনো ইফেক্ট হবে না, যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের কোনো ইফেক্ট হবে না, এটাই উনি বলতে চাইছেন। ইফেক্ট হবে এই 5 লক্ষ সার্টিফিকেট দ্বারা এরপরে কোথায় অ্যাপ্লাই করবেন? আপনি বঞ্চনা করেছেন, সেটার এফেক্ট হবে না। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, কারণ মুখ্যমন্ত্রী একটা পথ দেখতে পেয়েছেন, একটা অন্যায়ের পথ, যেটা আমি বললাম যে 1 কোটি টাকা 3 মাসে খরচা করে তারা অন্যায় করেছিলেন। সেই অন্যায়ের পথেই একটা সম্প্রদায়ের মানুষকে, তাদের প্রায় 98% লোককে একটা ধর্মীয় একটা সংরক্ষণ হয়ে গেছে। এটা অন্যায় হয়েছে এবং বঞ্চনা হয়েছে যাদের যথাযথভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, যারা সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানকাররা যাদের জন্য সংরক্ষণের কথা বলেছেন, তাদের এই সরকার বঞ্চনা করেছেন। একটা লাইন আপনাকে জিজ্ঞেস করব, অনিন্দ যেটা বলছিল যে না বিরোধী পক্ষ যখন বিধানসভায় পাস হয়, তার মানে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো পাস হচ্ছে বিরোধীদের থেকে ভবিষ্যতে তাদেরও তো এরকম অন্যায় হতে পারে, যেগুলো ঠিক হয়নি। তারা যে বিল নিয়ে বিরোধী পক্ষ আছে, তারা একদম সঙ্গে প্লিজ এই কোর্টার সময় না, সময় শেষ। 10 সেকেন্ড আমি একটু বলি, এই রায়টা তো বিধানসভায় হয়নি, আদালতে হয়েছে, সুতরাং কিছু বলার হলে আদালতে যান। প্রথম কথা হচ্ছে আইনটাকে বাইপাস করা হয়েছে কোথায়? কমিশনকে বাইপাস করা হয়েছে। কমিশনের যে প্যারামিটারস ওয়ে করার, মানে ওজন করার যে ব্যবস্থা রাখা ছিল, সেগুলোকে পুরো উড়িয়ে দেওয়া হলো। ওয়ান ফাইন মর্নিং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি মনে করি এরা 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 তারা ওবিসির মধ্যে এলো। এটা কি করে বলবেন? বলুন, ঘোষণা তো করবে কমিশন। তাহলে কি লেগেছে সেখানে সরাসরি? তাহলে কি লেগেছে সেখানে? একদম আইন করে 2012-তে বলে দিল কমিশনকে ছাড়াই আমরাই করব। এটাই অদ্ভুত ব্যাপার, এইটাই বাইপাসিং দ্য কমিশন, দিস ইজ দ্য ফ্রড। এখানে কি উদ্দেশ্যটা ছিল? প্রত্যেকটা জায়গায় এখানে কি উদ্দেশ্যটা ছিল? ফ্রড অন কনস্টিটিউশন। গণতান্ত্রিক পদ্ধতি মানেন না, গণতন্ত্রের প্রতিটি স্তম্ভকে দলে যাওয়াটাই ওনার কাজ। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে, কিন্তু তার আগে যে প্রশ্ন নিয়ে শেষ কয়েক মিনিট বিতর্ক করলাম, সে প্রশ্নের উত্তর মানুষ কিভাবে দিলেন আমি তার পরিসংখ্যানটা দেখে নেব। প্রথমে ফেসবুকের পরিসংখ্যান জিজ্ঞাসা করেছিলাম, এই ভোটে ওবিসি কোপে সর্বহারা তৃণমূল। 91% মানুষ মনে করছেন হ্যাঁ ফেসবুকে, না মনে করছেন 9% মানুষ। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো। এখানে 86% মানুষ মনে করছেন ওবিসি কোপে সর্বহারা তৃণমূল। এই ভোটে 14% মানুষ অন্য মত পোষণ করেন। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 1 ঘন্টায় 16,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 92% মনে করছেন এই ভোটে ওবিসি কোপে সর্বহারা তৃণমূল, 8% অন্য কথা মনে করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মরিয়া মনোভাব এখনো পর্যন্ত একটুও কম। তবে আজ তিনি হঠাৎ আবিষ্কার করেছেন ওবিসির মধ্যে সবাই পড়ে। ভুল করে আদিবাসীটাও বলে ফেলেছেন, তার কারণ আদিবাসীদের মধ্যেও, সংখ্যালঘুদের মধ্যেও, হিন্দুদের মধ্যেও বলে তিনি এখন প্রমাণ করতে মরিয়া চেষ্টা করছেন যে তিনি সবার কথা ভাবছেন। কিন্তু আসলে যে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের 98% মানুষকে জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে, তার কারণটা বাতিল হয়ে গিয়েছে, 5 লক্ষ মানুষকে যে এভাবে তিনি আসলে কার্যত 13 বছর ধরে পথে বসিয়েছেন, তা প্রমাণ হয়ে যেতেই কি এতটা মরিয়া, সব হারানোর ভয়, এটাই কি তৃণমূলের প্রাণভোমরা? 4 তারিখ উত্তর পাবো আমরা। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।